সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে পাবি রে অমূল্য নিধি পাবি রে অমূল্য নিধি বর্তমানে পাবি নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে যে মন্দিরে যাচ্ছি, অ্যাকচুয়ালি মন্দির না, আজকে চলে যাচ্ছি এক মঠে। কোন মঠ সেটা আশা করি থাম্বনেল দেখেই হয়তো বুঝে গেছেন। হ্যাঁ, আজকে চলে যাচ্ছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় প্রাচীনতম মঠে, যেটি রিসেন্টলি নতুন রূপে সেজে উঠে উদ্বোধন হয়েছে। কোন মঠে যাচ্ছি? আজকে যাচ্ছি আলমবাজার রামকৃষ্ণ মঠ। সব কিছু আপনাদের জানিয়ে দেবো, যেমন কী করে যাবেন, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সব কিছু। চলুন সময় নষ্ট না করে রওনা দেওয়া যাক আলমবাজার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ মঠ। বর্তমানে দাঁড়িয়ে আছি দমদম জংশন। এখান থেকে আমি মেট্রো ধরে যাব দক্ষিণেশ্বর মেট্রোতে। সেখানে নেমে আপনাদের বলে দেবো কী করে পৌঁছবেন এই রামকৃষ্ণ মঠে। চলুন। বর্তমানে দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের একদম পাশে। আপনারা চাইলে শিয়ালদহ বা দমদম থেকে ডানকুনি লোকাল ধরে চলে আসতে পারেন দক্ষিণেশ্বর। এবার মেট্রো থেকে বেরিয়ে আপনি কি করে পৌঁছবেন সেটা চলুন বলে দিই। তো সামনেই হলো দক্ষিণেশ্বর স্টেশনের টিকিট কাউন্টার, আর তার পাশেই রয়েছে মেট্রো। এখান থেকে বেরিয়ে আপনাদের বাঁ দিকে যেতে হবে। উপরে রয়েছে স্কাইওয়াক। এই স্কাইওয়াককে আপনারা ল্যান্ডমার্ক হিসাবে বিবেচিত করতে পারেন। এবার এখান দিয়ে গিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে পার হতে হবে। সব কিছু দেখিয়ে দেবো আপনাদের। এই যে স্কাইওয়াক, চলুন। এই ফুটপাথ দিয়ে যাবেন, আর সামনেই রয়েছে রেল ব্রিজ, তার পাশেই রয়েছে ফ্লাইওভার। এখানে একটা ম্যাপ দেওয়া রয়েছে। সোজা যদি চলে যান তাহলে পড়বে কলকাতা, ব্যারাকপুর, ডানলপ এটসেট্রা। আর ডান দিকে যে রাস্তাটা, এদিকেই হচ্ছে আলমবাজার, এই যে এইদিকে। তো আমাদের এই ফ্লাইওভার নিচ দিয়ে রাস্তা ক্রস করে যেতে হবে। আমি আপনাদের ওপাশে দেখাচ্ছিলাম, আর দাঁড়িয়ে রয়েছি ফ্লাইওভারের ঠিক নিচে। তিনটে ফ্লাইওভার ক্রস করে আপনাকে যেতে হবে ওই সামনে। ওখানে একটি বেলুর মঠে রেপ্লিকা রয়েছে, আর তার ঠিক পাশে এই যে টোটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকেই আপনারা টোটোগুলি ধরবেন। এই দেখুন, সামনেই রয়েছে বেলুর মঠের রেপ্লিকা। এই যে এটি আমার দারুণ লাগে। আর তার পিছনেই রয়েছে বাজার কলকাতা শপিং মল। এই যে রাস্তাটা ঢুকে গেল, এই রাস্তাতেই আপনাদের যেতে হবে। আপনারা এখান থেকে অটোও ধরতে পারেন। এই যে, আর বাজার কলকাতার ঠিক সামনে এখানে একটা বিশাল বড়সড় গণেশ পুজো হয়ে থাকে, এবছর দেখিয়েছি। তো চলুন এই রাস্তা দিয়ে আমি হাঁটতে থাকি। আমি আসলাম এই সাইড দিয়ে। মাত্র 3 থেকে 4 মিনিটের হাঁটা পথে সামনে একটা চৌমাথা পড়বে। এই চৌমাথা থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তায় আপনি 2 মিনিট মতন হাঁটলেই পড়বে আজকের গন্তব্যস্থল। চলুন। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে আমি হেঁটেই আসলাম। হেঁটে আসতে আমার সময় লাগলো ওই 10 মিনিট মতো। এখানে কিন্তু আপনারা বাসে করেও আসতে পারেন। দক্ষিণেশ্বরগামী যে কোনো বাসে উঠবেন, উঠে নামবেন ওই ফ্লাইওভারের নিচে। ধর্মতলা থেকে কিন্তু যে বাসগুলো দক্ষিণেশ্বরের দিকে আসে, সেগুলি এই রামকৃষ্ণ মঠের সামনে দিয়ে যায়। তো চলুন এবার দর্শন করিয়ে দিই অপূর্ব সুন্দর রামকৃষ্ণ মঠ। আছি নবনির্মিত এই আলমবাজার রামকৃষ্ণ মঠের একদম সামনে। 12ই জানুয়ারি উদ্বোধন হয়েছে অপূর্ব এই মঠে। তো চলুন এবার ভিতরে প্রবেশ করি। আর বলে রাখি, খুব সুন্দর এরকম অসংখ্য থাম বিশিষ্ট এই মঠ। রাতের বেলা কিন্তু খুব সুন্দর লাগবে, কারণ দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক এখানে লাইট রয়েছে। তো চলুন ভিতরে প্রবেশ করি। তো এই হলো মেন প্রবেশদ্বার। এখান দিয়েই আপনাদের প্রবেশ করতে হবে। আর প্রবেশের শুরুতে দুপাশে স্বামীজির বিখ্যাত বাণী এখানে রয়েছে, শিবজ্ঞানে জীব সেবা। আর এ পাশে রয়েছে বহুজন হিতায় বহুজন সুখায়।
প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে ডান দিকে যদি তাকান তাহলে পড়বে এই মঠের একটি মানচিত্র, মানে কোথা দিয়ে আপনি প্রবেশ করবেন, কি কি দেখবেন, সব কিছু এখানে চার্ট অনুযায়ী লেখা আছে। আমি আপনাদের দেখিয়ে দেবো যদিও বা। আর বাঁদিকে রয়েছে এই মঠের অফিস ঘর, আর এখানে একটা বেসিন। আর সামনাসামনি যদি তাকান তাহলে চোখে পড়বে অপূর্ব এই বেলুড় মঠের রেপ্লিকা, খুব সুন্দর। মঠে প্রবেশ করেই দুটি ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। প্রথমে ফার্স্ট ফ্লোর থেকে শুরু করতে হবে। ফার্স্ট ফ্লোরে যে প্রদর্শনী কক্ষগুলি আছে সেগুলি দর্শন করে এসে গ্রাউন্ড ফ্লোরের যে প্রদর্শনী কক্ষগুলি সেগুলো আপনাদের দর্শন করতে হবে। আর উপরে উঠবেন কি করে, এই যে প্রবেশ পথ দিয়ে প্রবেশ করে ডান দিকে এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। এই যে সিঁড়ি, যারা বয়স্করা আছেন তারা যদি সিঁড়ি ভাঙতে না চান তাহলে এপাশে লিফট আছে, লিফটে করে উপরে যেতে পারেন। আর জুতো রাখার জায়গা হলো এখানে অনেকগুলি এরকম শু রাখার জায়গা আছে, আপনি জুতো রাখতে পারেন। তো চলুন সিঁড়ি দিয়ে উপরে প্রবেশ করি। এখন আমি প্রবেশ করে গেছি এই মঠের দ্বিতলে। আর এখান থেকে এই যে রেপ্লিকাটা দেখাচ্ছিলাম নিচ থেকে, সেটি খুব সুন্দরভাবে দর্শন করা যাচ্ছে। বেলুড় মঠের সামনের অংশটা দেখুন, অপূর্ব লাগলো। এবার চলুন দ্বিতলে যে প্রদর্শনী কক্ষগুলি আছে সেগুলি দর্শন করা যাক। আর এখানে কিন্তু লম্বা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা বারান্দা আছে, বারান্দার পাশেই এই কক্ষগুলি রয়েছে। চলুন। দ্বিতলে প্রথম প্রদর্শনী কক্ষের যে নাম সেটি রাখা হয়েছে দ্য জেনেসিস অফ দ্য রামকৃষ্ণ বিবেকানন্দ মুভমেন্ট। এই কক্ষে আপনি দর্শন করবেন কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব, জয়রামবাটিতে শ্রী শ্রী সারদা মায়ের আবির্ভাব, দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে ঠাকুরের আগমন, কাশীপুরে ঠাকুরের শেষ আত্মপ্রকাশ, বরানগর থেকে আলমবাজার মঠ এবং আলমবাজার থেকে বেলুড়ে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ সংঘের কেন্দ্রবিন্দু হয়ে ওঠার যাত্রা নানান চিত্র ও লেখনীর মাধ্যমে বর্ণনা করা হয়েছে। প্রথম প্রদর্শনী কক্ষ থেকে বেরিয়ে সরু এই বারান্দা দিয়ে প্রবেশ করব দ্বিতীয় প্রদর্শনী কক্ষতে। আর এই প্রদর্শনী কক্ষের নাম দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ হেরাল্ড অফ এ নিউ ডন। চলুন। আর এই প্যাসেজটায় স্বামী বিবেকানন্দের খুব সুন্দর একটি চিত্র আছে, আর তার উপরে তার নিজস্ব কিছু বাণী নিজের হাতের লেখায় এখানে রয়েছে। তো চলুন এই প্রদর্শনী কক্ষে প্রবেশ করি। দ্বিতীয় কক্ষে স্বামীজির জীবনী বর্ণনা করা হয়েছে। পুত্র সন্তান লাভের জন্য স্বামীজির মা শ্রীমতী ভুবনেশ্বরী দেবীর মহাদেবের কাছে প্রার্থনা, স্বামীজির আবির্ভাব, স্বামীজির বাল্যকালে নানান মহান কার্যকলাপ, তার বড় হয়ে ওঠা, চরিত্র গঠন, ঠাকুরের সান্নিধ্য লাভ, আমেরিকার শিকাগো মহাধর্ম সম্মেলনে যোগদান, বিদেশে ধর্মপ্রচার, বিদেশ থেকে ভারতে তার প্রত্যাবর্তন, সকল ভারতবাসীকে নবচেতনায় অনুপ্রাণিত করে ভারতবর্ষকে গোটা বিশ্বের সামনে অনন্য স্থানে প্রতিষ্ঠা করা ও একই সাথে সারা বিশ্বে মানবিকতার প্রচার, এসব কিছু চিত্র সহকারে ফুটিয়ে তোলা হয়েছে এই কক্ষে। দ্বিতীয় প্রদর্শনী কক্ষ থেকে বেরিয়ে এবার চলে এসেছি মূল কক্ষে, যেখানে নাম দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ দ্য ইটারনাল ইন্সপিরেশন মেডিটেশন রুম। তৃতীয় কক্ষটি হলো ধ্যানঘর। এই কক্ষেই স্বামীজি থাকতেন। কক্ষের মেঝে কার্পেট বেষ্টিত, রয়েছে একটি খাট, খাটে স্বামীজির ধ্যানমগ্ন বিগ্রহ ছবি বিরাজমান। চলে এসেছি চতুর্থ প্রদর্শনী কক্ষে, যার নাম ইউনাইটেড বাই দ্য মাস্টার দ্য সন্ন্যাসীন ডিসিপলস অফ শ্রী রামকৃষ্ণ। চতুর্থ কক্ষটি উৎসর্গ করা হয়েছে ঠাকুরের ত্যাগী শিষ্যদের উদ্দেশ্যে। ঠাকুরের শিষ্যদের চিত্র নানান বর্ণনার মাধ্যমে বর্ণিত এই কক্ষে। সিঁড়ি দিয়ে দ্বিতলে উঠে
ডান পাশে যে কটি প্রদর্শনী কক্ষ ছিল, অর্থাৎ 4টি প্রদর্শনী কক্ষ ছিল, সেগুলি দর্শন হয়ে গেল। এবার চলুন বাঁদিকে যে প্রদর্শনী কক্ষগুলি আছে সেগুলো দর্শন করা যাক। আর এখান থেকে খুব সুন্দর লাগছে গোটা মঠটি। ফার্স্ট ফ্লোরে অর্থাৎ দ্বিতলে দুপাশে যে প্রদর্শনী কক্ষগুলি রয়েছে তার ঠিক মাঝখানে একদম সামনে বিরাজ করছে মঠের গর্ভগৃহ। তো দর্শন করাবো, আগে চলুন যে 2টি প্রদর্শনী কক্ষ বাকি আছে সেগুলি দর্শন করে নিই। তো এতক্ষণ ওদিকে ছিলাম, এবার চলে এসেছি বাঁদিকে। আর এই প্রদর্শনী কক্ষের নাম দেওয়া হয়েছে আলমবাজার মঠ, দ্য ক্রেডল অফ এ মিশন। এই কক্ষে আপনি আলমবাজার মঠের ইতিহাস, নানান চিত্র ও ঘটনাবলী সাক্ষী থাকবেন। চলে এসেছি সবার শেষ প্রদর্শনী কক্ষে, যার নাম দ্য আর্লি মোনাস্টিক ব্রাদারহুড। এই কক্ষে আপনি মঠের ভাতৃসংঘের ইতিহাস চাক্ষুষ করতে পারবেন। নানান মূল্যবান চিত্র ও সন্ন্যাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঠাকুরের আদর্শ ও সেই আদর্শ ঠাকুরের শিষ্যদের অনুপ্রেরণা প্রভৃতি নানান মূল্যবান তথ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই কক্ষটি। প্রদর্শনী কক্ষ দর্শন হয়ে গেছে, এবার চলুন ঠাকুরকে দর্শন করা যাক। অপরূপ সজ্জায় গর্ভগৃহটি সজ্জিত। পাথরের ভিত্তিপ্রস্তরের উপর কাঠের সিংহাসনে বিরাজমান শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং শ্রীমৎ স্বামীজি। ঠাকুরের বিগ্রহ আপনারা সকাল 8:30 থেকে 11:30 পর্যন্ত এবং 3:30 থেকে 8:30 পর্যন্ত দর্শন করতে পারবেন। এই গর্ভগৃহের সামনে আপনি খুঁজে পাবেন এক শান্তি। ভক্তদের বসার জন্য আছে সুব্যবস্থা। এবার চলুন সিঁড়ি দিয়ে নেমে নিচের প্রদর্শনী কক্ষগুলি দর্শন করা যাক। এই কক্ষটি শ্রী শ্রী ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত পুরুষ ভক্তবৃন্দ এবং শ্রী শ্রী মায়ের আদর্শে অনুপ্রাণিত মহিলা ভক্তবৃন্দদের চিত্র ও তাদের সাথে জড়িত উল্লেখযোগ্য ঘটনাবলী দিয়ে সাজানো। শ্রী শ্রী ঠাকুরের মতাদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে যে সকল স্বনামধন্য ব্যক্তিবর্গ নিজের মতামত রেখেছিলেন, সেই সকল মতামত ও কার্যক্রমের ইতিহাস দিয়ে সাজানো এই কক্ষটি। এই কক্ষের ঠিক পাশেই আছে শ্রী শ্রী মায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে মহিলা ভক্তবৃন্দের অবদানের কাহিনী। এই কক্ষে শ্রী শ্রী মায়ের ও সিস্টার নিবেদিতার একসাথে একটি চিত্র দর্শন করতে পারবেন। এখন যে কক্ষটায় প্রবেশ করছি এটির নাম আলমবাজার মঠ এমিনেন্ট ভিজিটর্স। এই আলমবাজার রামকৃষ্ণ মঠে যে সকল স্বনামধন্য ব্যক্তিবর্গ এসেছিলেন বা শ্রী শ্রী ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে যে সকল ভক্তের সাথে এই আলমবাজার মঠের স্মৃতি জড়িয়ে আছে তথা তাদের সাথে জড়িয়ে থাকা এই মঠের ঐতিহাসিক মুহূর্ত নিয়েই এই কক্ষ সেজে উঠেছে। এবার চলুন দেখা যাক আলমবাজার মঠ থ্রু দ্য প্যাসেজ অফ টাইম বলে এই কক্ষটি। এই দেখুন, তো এই কক্ষে রয়েছে কি করে আলমবাজার মঠ গড়ে উঠল, আলমবাজার মঠের ইতিহাস নতুন রূপে সেজে উঠেছে, তার কিছু ছবি, সব কিছু দিয়ে এই কক্ষটা সাজানো হয়েছে। দেখুন, আলমবাজার মঠের আগের চিত্রটি এরকম ছিল, সেটি পরবর্তীকালে রূপান্তরিত হয়ে বর্তমান রূপ পেয়েছে। আর এই সাইডে আলমবাজার মঠ সম্পর্কে সমস্ত কিছু তথ্য আপনি পেয়ে যাবেন। কক্ষের পর এবার চলে এসেছি দ্বিতীয় কক্ষে। এই কক্ষের নাম হলো দ্য রামকৃষ্ণ অর্ডার স্প্রেডিং দ্য লাইট ওয়ার্ল্ড ওয়াইড। এই কক্ষে তুলে ধরা হয়েছে সারা বিশ্বে শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘের বিস্তার। একটি বিশ্ব মানচিত্রে লাল রঙের চিহ্ন দিয়ে চিহ্নিত করা সংঘের অবস্থান। শুধু মানচিত্র নয়, দেশের বাইরে স্বামীজির হাত ধরে রামকৃষ্ণ সংঘের যে বিস্তার হয়েছিল তার তথ্য চিত্র সমেত এই কক্ষে ফুটিয়ে তোলা হয়েছে। কক্ষের এই প্রদর্শনী কক্ষের নাম হলো দ্য রামকৃষ্ণ অর্ডার লিভিং দ্য আইডিয়াল। এই কক্ষে আপনারা দেখতে পাবেন কিভাবে শ্রী শ্রী ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং স্বামীজির হাত ধরে সংঘ শুরু থেকে এখনও পর্যন্ত শিক্ষার বিস্তার সমেত জনকল্যাণমূলক নানান কাজ করে চলেছে। একটা অপূর্ব দৃশ্য আপনাদের দর্শন করিয়ে দিই। দেখুন,
এখানে লেখা আছে যত মত তত পথ, অ্যাজ মেনি ফেথস সো মেনি পাথস। সকল ধর্মের যে চিহ্ন সেগুলো কিন্তু এখানে রয়েছে। এই দেখুন, অপূর্ব। একটু সামনে যদি যাই তাহলে চোখে পড়বে এক অমূল্য রত্ন। এই দেখুন, এই মঠ প্রাঙ্গণে রাখা হয়েছে একটি তৈলচিত্র, যেটি আঁকিয়েছিলেন ঠাকুরের এক ভক্ত শ্রী সুরেশ মিত্র। ছবিতে দেখা যাচ্ছে ঠাকুর কেশবচন্দ্র সেনের কাছে সর্বধর্ম সমন্বয়ের কথা ব্যাখ্যা করেছেন। চিত্র দেখে ঠাকুর বলেছিলেন, এই চিত্রের মধ্যেই সব কিছু আছে, ইহাই আধুনিক সময়ের আদর্শ। চলুন এবার আলমবাজার মঠ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আলমবাজার মঠ হল 1892 সালে ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠের দ্বিতীয় মঠ, যা 1898 সালে ফেব্রুয়ারি পর্যন্ত এই রামকৃষ্ণ মঠের সদর দপ্তর ছিল। 7 নভেম্বর 2022 তারিখে আলমবাজার মঠ অবশেষে বেলুরের রামকৃষ্ণ মঠ ও মিশনের সাথে একীভূত হয়। শ্রী রামকৃষ্ণ সংঘ প্রথম মঠটি কলকাতার বরানগরে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি বরানগর মঠ নামে পরিচিতি লাভ করে। বরানগর মঠের জীর্ণ ভবনটি দীর্ঘকাল মঠের সেবা করতে পারেনি এবং তাই 1892 সালে মঠটি বরানগরে আলমবাজারে একটি নতুন ভবনে স্থানান্তরিত হয়। স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো থেকে ফিরে এসে এই মঠেই থাকতেন। এই মঠেই স্বামীজি প্রথম শিষ্যদের নিয়মতান্ত্রিক ধ্যান শেখান এবং এই মঠেই স্বামীজি প্রথম তার শিষ্যদের সন্ন্যাসব্রত দিয়েছিলেন। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে বাঁ পাশে দেখবেন একটি ফলক রয়েছে, যেখানে লেখা আছে 12 জানুয়ারি 2026 স্বামী গৌতমানন্দজি মহারাজ দ্বারা এই মঠ উদ্বোধন হয়েছে। আলমবাজার রামকৃষ্ণ মঠ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে গড়ে ওঠা এক অমূল্য রত্ন। এই মঠে আসলে আপনারা শুধু আধ্যাত্মিকতার চেতনার বিকাশই নয়, খুঁজে পাবেন এক অমূল্য ইতিহাস। দশকের পর দশক ধরে রামকৃষ্ণ সংঘ যে শিক্ষার বিস্তার, জনকল্যাণমূলক কাজ ইত্যাদি করে আসছে, তার তথ্য চিত্র সমেত আপনি দেখতে পাবেন। স্বনামধন্য নানান ব্যক্তিদের পদধূলি চাক্ষুষ করতে হলে একবার ঘুরে আসতেই হবে আলমবাজার রামকৃষ্ণ মঠ থেকে। ঘড়ির কাঁটায় বাজে প্রায় 6টা, আর মঠের সামনে যে লাইটগুলো ছিল জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর খুব সুন্দর লাগছে কিন্তু দেখুন। আর এখনও পুরো ডার্ক হয়নি, পুরো সন্ধে হয়নি। পুরো সন্ধে হলে আরও বেশি সুন্দর লাগতো। তো আগে থেকে আপনাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, তো এই ছিল নবরূপে সজ্জিত আলমবাজার রামকৃষ্ণ মঠ। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আমার উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিও নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। জয় ঠাকুর।